নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করব সেই বিষয়টা হলো গুণগত শিক্ষা এবং সরকারি প্রয়াস। আমরা জানি গত বছর 2018-তে 3রা মার্চের পর নতুন সরকার আসার পর আমরা দেখেছি 9 তারিখ এই সরকার বিজেপি এফটি সরকার তারা শপথ গ্রহণ করার পর 12 তারিখ রাজ্যের শিক্ষামন্ত্রী যারা টেট শিক্ষক রয়েছেন ওনাদের একটা অভ্যর্থনা সবাই গিয়েছিলেন এবং তখন তিনি সরকারের যে বক্তব্য, সরকারের যে মানসিকতা সেটা প্রকাশ করেছিলেন প্রথমবারের মতো। উনি বলেছিলেন যে রাজ্যে যারা গুণগত শিক্ষার মান সেটা অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে, এবং বিশেষ করে সরকারি বিদ্যালয়গুলি যারা যেখানে রয়েছে সেখানে ছাত্রদের গুণগত মান অনেকটাই নিচে রয়েছে। এবং এরপর আমরা দেখেছি উনি বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে বিভিন্ন ডিস্ট্রিক্টে ভিজিট করেছেন এবং ভিজিট করার পর উনি আমরা দেখলাম কদিন আগে, আজকের থেকে 4-5 দিন আগে স্থানীয় কিছু পত্রপত্রিকায় এবং গতকালের একটা স্থানীয় পত্রিকায় এটা আবেদন রেখেছেন উনি। সেই আবেদনে উনি বলেছেন যে বিদ্যালয় মানেই একটা বাড়ি নয়, বিদ্যালয় মানেই শুধু ডেস্ক নয়, বিদ্যালয় বাড়ি মানেই পাকা দেওয়াল নয়, বিদ্যালয় মানে হচ্ছে যে এই বিদ্যালয়ে যারা পড়ছে সেই শিশুরা, সেই শিক্ষার্থীরা কতটা শিখেছে। উনি আরও বলেছেন যে শিশুদের শিখন স্তরের মান উন্নয়নের জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তর একটা নতুন প্রজেক্ট, একটা নতুন কর্মসূচি হাতে নিয়েছে, সেটার নাম দিয়েছেন নতুন দিশা। সেই নতুন দিশা কর্মসূচির মাধ্যমে উনি বলেছেন যে শিশুদের 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত যারা রয়েছেন সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন ত্রিপুরা সরকারের, তাদের শিখন স্তরের মান উন্নয়ন কতটা হয়েছে বা না হলে কিভাবে করা যায় সেটার একটা দিক নির্দেশিকা ঠিক করার একটা প্রয়াস নিয়েছেন নতুন সরকার। শিক্ষামন্ত্রী আবেদন রেখেছেন। উনি বলেছেন যে জাতীয় স্তরের যে শিক্ষা রয়েছে, যারা পাঠরত ছাত্ররা রয়েছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত, সেই হিসাবে যদি হিসাব করা হয় ত্রিপুরা রাজ্যে ক্লাস 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু নিজেদের পাঠ্য বই সাবলীলভাবে পড়তে পারে না অনেকেই। উনি আরও বলেছেন যে এরা যোগ বিয়োগ ভাগ অনেকেই করতে পারেন না। উনি এর যে ব্যক্তিগতভাবে যে ভিজিট করেছেন সেই ভিজিটের থেকে ওনার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে উনি বলেছেন। এবং উনি এটা এই যে নতুন দিশা যে কর্মসূচি সেটার জন্য বলেছেন গত আগামী 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সারা রাজ্যে 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাইকে স্কুলে যাবেন, সবাই স্কুলে যাবেন এবং তারা কতটুকু তাদের শিক্ষণ স্তরের মান উন্নয়ন হয়েছে, কতটুকু তারা কম্পিটেন্ট যোগ্য হয়েছে, যে শ্রেণীতে পড়ছে, যে ক্লাসে পড়ছে সেটার ব্যাপারে পরীক্ষা নেওয়া হবে, সেটার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং যদি না থাকে সেরকম যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি না থাকে সেক্ষেত্রেও এই নতুন দিশা কর্মসূচিতে ব্যবস্থা গ্রহণের কথা আছে। এই হিসাবে শিক্ষামন্ত্রী গোটা ত্রিপুরা রাজ্যের যারা অভিভাবক রয়েছেন, যাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ছেন, বিশেষ করে 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, তাদের কাছে আবেদন রেখেছেন। এখন এটার উপরেই আমাদের আজকে আলোচনা যে এই মূল্যায়নের যে ভিত্তি, যেটা সর্বশেষ যেটা আবেদনের ওনার যেটা ছিল, যে এই মূল্যায়নকে ভিত্তি করে পরবর্তী কর্মসূচি, পরবর্তী শিক্ষাদানের যে পন্থা। আমরা জানি যে নতুন সরকার নতুন করে বলেছেন যে সিবিএসসি এখানে কোর্স চালু করা হবে, এনসিইআরটির কোর্স চালু করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও বই নিয়ে কিছু বিতর্ক কিছু কিছু জায়গায় সৃষ্টি হচ্ছে, মামলাও হয়েছে, সেই বিষয়ে আমরা না হয় পরে একদিন আলোচনা করব। কিন্তু যে নতুন করে যে উদ্যোগটা নিয়েছেন সিবিএসসি কোর্স বা এনসিইআরটি কোর্স চালু করার জন্য, সেই জন্য উনি বলছেন যে মূল্যায়নের উপর ভিত্তি করে আগামী দিন এই শিক্ষাদানের পন্থা হবে। আমি আমাদের সাথে প্যানেলিস্ট এখন পর্যন্ত আমার সাথে বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন, সমাজ সচেতন নাগরিক প্যানেলিস্ট। আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা সংবাদ সংগঠক সানিদ দেবরায়, উনি কিছুক্ষণের মধ্যে এসব পৌঁছবে। আমি বিশ্বজিৎদার কাছে যাওয়ার আগে যে বিষয়টা এখানে একটু অবতারণা করতে চাই, যে ইতিমধ্যে আমরা যেটা আমাদের কাছে খবর রয়েছে, যারা এইসব সরকারি স্কুলে যারা শিক্ষক রয়েছেন তাদের এনসিইআরটির থেকে একটা টিম এসে তাদের সবাইকে বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এই যে শিক্ষণ মানের উন্নয়ন কিভাবে করা যায়, এডুকেশনের যে মান উন্নয়ন কীভাবে করা যায় সেই ব্যাপারে কিন্তু এদের এই টিচারদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হয়েছে এবং গাইডলাইন ওনাদের দেওয়া হয়েছে। এই যে 25 থেকে 28 তারিখ পর্যন্ত এরা শিক্ষণ স্তরের মান উন্নয়নের জন্য ছাত্রদের পরীক্ষা নেবেন, তাদের টেস্ট করবেন বা তাদের মূল্যায়ন যে করবেন, কিভাবে করবেন, ক্রাইটেরিয়া কী, সে ব্যাপারে বিশদ একটা গাইডলাইন দিয়ে এদেরকে দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এখন এটা নিয়ে আমাদের প্রশ্ন যে গুণগত শিক্ষা এবং এই যে সরকারি যে প্রয়াস এবং যে পদ্ধতিটা অবলম্বন করেছেন সেই পদ্ধতিটা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে কত দূর এটা সুদূর প্রসারী সফলতা লাভ করবে বা এক্ষুনি কত দূর এটা সাকসেস হবে বা এটার ডিমেরিটস কি রয়েছে সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আমি প্রাথমিক পর্বে আলোচনা বিশ্ববিদ্যালয়ের কাছে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় নতুন দিশা কর্মসূচি, শিক্ষার্থীদের শিক্ষণ মান মূল্যায়ন, টিচারদের অলরেডি ট্রেনিং দেওয়া হয়েছে 25 থেকে 28 এই 3 দিন ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রদের মূল্যায়ন করা হবে। এটা কি এটা আপনি মনে করেন কি একটা বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন করা হবে এই পদ্ধতিতে? বেসিক্যালি শিক্ষার মান নিয়ে আমরা এখানে বেশ কয়েকটা সংলাপও আমরা আলাপ করেছি। শিক্ষার খুব শোচনীয় অবস্থা আমাদের স্টেটে। আমরা যখন অনেকদিন বছরখানেক আগে আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমরা বলছিলাম তো শিক্ষার খুব শোচনীয় অবস্থা থেকে উত্তরণের জন্য আমরাই বলছিলাম যে গুণগত শিক্ষা এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সরকারি তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে এনসিইআরটি কারিকুলামটা আমাদের স্টেটে অ্যাডপ্ট করা। এটা তো এই কারিকুলামটা অ্যাডপ্ট করা স্বাভাবিকভাবে গুণগত শিক্ষার ব্যাপারে তো এটাই আলটিমেটলি কোয়াইট ন্যাচারালি বেস্ট। আমাদের দেশে যতটুকু অ্যাভেলেবেলি আছে আমরা সবাই মনে করি এটাই বেস্ট। এটা তো এটা নিয়ে হয়তো কোশ্চেন এটা নিয়ে না, কোশ্চেনটা হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশনটা কীভাবে হবে এটা নিয়ে হয়তো কোনো জায়গায় কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে বা সরকারের যে অ্যাপ্রোচ যেটা আছে অনেকে হয়তো বলছেন যে সরকার খুব তড়িঘড়ি করছেন এই জায়গাটা করতে গিয়ে। বেসিক্যালি কোথাও না কোথাও তো আমাদের শুরু করতে হবে। আর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শিক্ষার যে বিশেষ করে এলিমেন্টারি লেভেলের যে এডুকেশনের যে লেভেলটা আমাদের রাজ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই হতাশাজনক এবং তো এই জায়গা থেকে তো উত্তরণ তো করতেই হবে। তো উত্তরণের জন্য কোয়াইট ন্যাচারালি এটা স্বাভাবিক যে এটা সরকারের যে পদক্ষেপ যেটা আছে এটা স্বাগত কোয়াইট ন্যাচারালি। এখন যে জিনিসটা নিয়ে যেটা নিয়ে কথা হচ্ছে, যেমন সরকার এটার পরবর্তীতে আমরা যেটা দেখেছি আরও কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন সরকার। যেমন ধরুন একটা হাই পাওয়ার কমিটি করে এনসিইআরটি কারিকুলাম করা, পরবর্তীতে যে টিচিং মেথোডোলজি এনসিইআরটির যে কারিকুলাম এটা কিভাবে ক্লাসরুম টিচিং করা হবে এটার জন্য এনসিইআরটি থেকে লোক এসে এখানে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে রিসোর্স পারসন তৈরি করা এবং পরবর্তীতে এখন যেটা চলছে আমি যতটুকু জানতে পেরেছি এলিমেন্টারি লেভেলের ট্রেনিং অলমোস্ট শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গিয়ে এখন শুরু হয়েছে। এখানে একটা কথা আমাদের বুঝতে হবে এখানে যে টিচিং এবং লার্নিংয়ের ভেতরে একটা গ্যাপ আমাদের এখানে। আমাদের লার্নিং আউটকামটা কি এটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা যে টিচ করা হচ্ছে ক্লাসরুমগুলোতে এবং এটা থেকে আলটিমেটলি স্টুডেন্টরা কতটুকু শিখতে পাচ্ছে এটার জন্য সার্ভে হয়েছিল। এটা ত্রিপুরা না, শুধু সারা ভারতের চিত্রই এরকমই। তো সারা ভারতে দেখা গেছে যে 10% লোকও সেভাবে ভালোভাবে যেটা টিচিং করছে ওইটা লার্নিং অতটা হচ্ছে না, অনেক বড় গ্যাপ থেকে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যেটা করা হচ্ছে এই যে 3 দিন ব্যাপী যে 25, 26, 27, 28 4 দিন ব্যাপী যেটা যে ইয়েটা করা হচ্ছে এটা অলমোস্ট মনে হচ্ছে ওইটারই লাইনে করা হচ্ছে, যেটা যে টিচিং লার্নিংয়ের গ্যাপটা কতটা আছে এটা আইডেন্টিফাই করা। ওইটা আইডেন্টিফাই করে ওইটা ডায়াগনোজ করার পরে কিছু অ্যাকশন প্ল্যান থাকবে। তো আমার কাছে এখনও এটা পরিষ্কার না যে অ্যাকচুয়ালি কী ধরনের অ্যাকশান পরবর্তীতে গভর্নমেন্ট নিতে যাচ্ছে এই জায়গাটাতে। প্রাথমিকভাবে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যেমন ধরুন বাংলা, ইংরেজি এবং ম্যাথমেটিক্স এগুলোতে বিভিন্নভাবে এটা একটা একটা এস্টাবলিশড অর্গানাইজেশন আছে ওদের ইনভলভ করে হয়তো এটা ওদের সাথে স্টেট আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে ওরা ওদের হেল্প নিয়ে এই ধরনের একটা প্রজেক্ট ওরা আউটকাম করতে চাইছে, যেখানে টিচারদের উপযুক্তভাবে ট্রেন করা হচ্ছে এবং এটাতে ওদের একটা ফরম্যাট দেওয়া হবে। ওই ফরম্যাট অনুযায়ী ওরা যেমন বাংলার কতটুক আছে স্কিলটা ওদেরকে পড়িয়ে টিচাররা জেনে ওইটার ব্যাপারে ওদের যে রেকর্ড আছে ওরা যা দেখছে অবজার্ভ করছে এটার উপরে বেস করে পাঠাবে এবং সেটার উপরে বেস করে ফর্মুলেশন হবে। কি ফর্মুলেশন হবে এটা আমার কাছে এখনও পরিষ্কার না, কিন্তু এটা তো ফ্যাক্ট যেটা স্কুল এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন সরকারি স্কুলেই বলুন বেসরকারি স্কুলেই বলুন, এখানে বিশেষত আমাদের যে পাস ফেল প্রথা যে না থাকার কারণে এখানে অনেক গ্যাপ রয়ে গেছে এটাতে।
বিশেষ করে ম্যাথমেটিক্সের তো খুবই খারাপ অবস্থা আমরা দেখি। এটা ম্যাথমেটিক্সের, এটা আমাদের বোর্ডের রেজাল্ট দেখলেও বোঝা যায় আমাদের যে কীরকম হচ্ছে। আমাদের গতবারের বোর্ডের আমরা যদি রেজাল্টটা দেখি, তো কোয়াইট ন্যাচারালি ওই জায়গাতে দাঁড়িয়ে এখন আমরা কিভাবে এডুকেশনটাকে একটু বেটার করতে পারি, মেবি দ্যাট ইনিশিয়েটিভ। তো আমার যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে কোনো ইয়েতেই যে প্রসেস অফ ট্রান্সফরমেশন বলতে পারেন, এটা ত্রিপুরাতে বলতে গেলে টোটাল এডুকেশন সিস্টেমে টোটাল ট্রান্সফরমেশন চলছে, ট্রান্সফরমেশন ফেজ। তো ট্রান্সফরমেশন ফেজে যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট বলে আমি মনে করি সেটা হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে চলার যে একটা দরকার, তাহলে গিয়ে হয় ট্রান্সফরমেশনটা সাকসেস হয়। সবাইকে নিয়ে এগিয়ে চলা, যেমন ধরুন কোনো সেকশানের যদি কোনো রকমের ওদের যদি কোনো কনসার্ন থাকে, এই কনসার্নটাকে কীভাবে অ্যাড্রেস করা যায় এটাও একটু দেখা, টিচারদের ট্রেনিং করে, এবং সেই সঙ্গে অবশ্যই টিচার যারা আছেন আমাদের ওনাদেরও উচিত, কারণ এগুলোকে হেল্প করে এগিয়ে আসা। সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বলবো যে বেসিক্যালি আমাদের এডুকেশান সিস্টেমটা এমন একটা জায়গা, সেখানে টিচারদের একটা হচ্ছে গিয়ে কম্পালসারি রাইট টু এডুকেশান রয়ে গেছে স্টুডেন্টদের, আর টিচারদেরও ইকুইভ্যালেন্ট স্যালারিরও ব্যাপার রয়ে গেছে এই জায়গাটাতে। তো এইগুলো মাথায় রাখার ব্যাপার আছে। সেই সঙ্গে আরেকটা ব্যাপারও এখানে আছে, সেটা হচ্ছে বিভিন্ন সময়ে আমরা দেখি আমাদের টিচারদেরকে বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ, ধরুন ইলেকশনের কাজে বলুক, সেন্সাসে বলুন, এইটা সেটা অনেক কাজে নিয়ে যাওয়া হয়। তো যদিও এই ব্যাপারে সুস্পষ্টতাকে বলা ছিল যে যাতে টিচারদের এডুকেশনটাকে টপ প্রায়োরিটি দেওয়া হয়, তো যতক্ষণ না আমরা ওই জায়গাগুলো এনশিওর করতে পারছি, আমার মনে হয় এই জায়গাটা গভর্নমেন্টের অবশ্যই দেখা উচিত যে এটা সাকসেস পেতে গেলে প্রথম কথা হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে চলার একটা দৃষ্টিভঙ্গি থাকার দরকার, এবং সেই সঙ্গে আমাদের যে ফ্যাকাল্টি আছে ওদের লিমিটেশনটা বুঝে ওদেরকে ট্রেন আপ করে মানে উপযুক্ত করে তোলা। আফটার অল এটা তো ঠিক যে কোথাও না কোথাও আমাদের শুরু করতে হবে, এবং আমাদের টিচিং যে ম্যান পাওয়ার আছে ওদেরকে উপযুক্ত করে তুলতে হবে। তো খুব হারিডলি না গিয়ে আমি সাজেস্ট করব, যেমন ধরুন এখনও অবধি আমি যতটুকু জানি এই যে বুকসের ট্রান্সলেশনও হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন অলমোস্ট কমপ্লিটের পথে আছে, বাংলা এবং ইংলিশ সব কিছুই। তো এফোর্ট চলছে, কিন্তু যত খুব বেশি হারিডলি করতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি থাকতে পারে এই জায়গাগুলোকে, এবং খুব প্রফেশনালি এইগুলো কাজগুলো করার জন্য দরকার আছে। এবং সঙ্গে এটার সাথে রিওয়ার্ড এবং পানিশমেন্ট বা যেটা বলছিলাম এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা আপনার চেঞ্জ এজেন্ট যেটা বলা হয় নর্মালি ম্যানেজমেন্টের টার্মে, যে যাদের আমাদের এরকম অন্তত কিছু অনেক লোক থাকার দরকার আছে যারা এগুলোকে ভালোভাবে বুঝবে। কারণ নর্মালি ন্যাচারাল টেন্ডেন্সি যে কোনো সিস্টেমে যে কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করলে এটার একটা অপোজিশন সবসময় উঠে আসে, এবং এই অপোজিশনটা উঠে আসাটা খুবই স্বাভাবিক, কারণ এক ধরনের কর্মপদ্ধতিতে সবাই মানে আপনার অভ্যস্ত থাকেন। তো ওই জায়গাতে করার ক্ষেত্রে কিছু চেঞ্জ এজেন্ট দরকার আছে যারা লিডারশিপ নিয়ে এগুলোকে ইমপ্লিমেন্টেশনে যাবে, আদারওয়াইজ একটা প্রবলেম হতে পারে। সেই সঙ্গে রিওয়ার্ড এবং পানিশমেন্ট যারা যারা আছে সরকার ডিরেক্টলি কিছুদিন পরপরই ওদেরকে রিওয়ার্ড পানিশমেন্ট দেওয়া সিস্টেম করা দরকার আছে এটা। তো এইটুকু আমার মনে হয় গভর্নমেন্টের ইনিশিয়েটিভ তো ভালো, ইমপ্লিমেন্টেশন মেকানিজমে গভর্নমেন্টকে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ এবং খুব দেখে শুনে করার আমি সাজেশন দেবো, সেই সঙ্গে সবাইকে নিয়ে চলার। সানিদা, যেটা আমরা দেখেছি নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রী হতে নতুন দিশা একটা প্রজেক্ট চালু করেছেন, কর্মসূচি 3 থেকে 8 পর্যন্ত যারা পড়ছেন ছাত্ররা সরকারি স্কুলে, তাদের শিক্ষার মান, শিক্ষণের মান মূল্যায়ন করা হবে, এবং এর জন্য টিচারদের একদিন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং 25 থেকে 28 4 দিন সবাইকে আহ্বান রেখেছেন স্কুলে যেতে। 3 থেকে 8 যারা রয়েছেন সেই ছাত্রীদের যেতে বলেছেন, অভিভাবকদেরও তো সাথে নিয়ে যেতে বলেছেন। ওইখানে তাদের যে ট্রেনিং দেওয়া হয়েছে 1 ঘন্টার বা 1.5 ঘন্টার যে শিক্ষকদের, তারা ওইখানে ঠিক করবে যে ছেলেটা 3-তে পড়ছে, অরিজিনালি সে 3-তে পড়ার যোগ্য কিনা, বা 4-এ পড়ছে 5-এ 6, 7, 8-এ সেটা সেই স্ট্যান্ডার্ডে পড়ার যোগ্য কিনা। এই যে পদ্ধতিটা নতুন দিশা, শিক্ষা শিশুদের শিক্ষণ স্তরের মান উন্নয়ন, কোয়ালিটি এডুকেশন ডেভেলপমেন্টের, আপনার কাছে কতটুকু বৈজ্ঞানিক মনে হচ্ছে? না, বিজ্ঞান বেশি এই সমস্ত ব্যাপারের মধ্যে এনে লাভ নেই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা খুব তাড়াহুড়ো করে একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারণ সরকার ক্ষমতায় এসছে 1 বছর তো প্রায় হতে চললো, তা সত্ত্বেও আমি বলবো যে আরও বেশিভাবে অনুধাবনের প্রয়োজন রয়েছে। স্কুল সিস্টেমটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা,
এই জায়গাটার মধ্যে কাজ করতে হলে যিনি শিক্ষার সঙ্গে যুক্ত যে আধিকারিকরা আছেন এবং যিনি মন্ত্রী মহোদয় আরও খুব ভালোভাবে ব্যাপারটাকে বুঝতে হবে। কিন্তু এর মধ্যে অনেকগুলি ব্যাপার প্রায় কয়েকশো বছর ধরে এটার মধ্যে জঞ্জাল জমেছে, যে কারণে আমরা যখন একজন সিটিজেন দেখি, এই সিটিজেন কিন্তু মানে একটা কথা বলা হয় না যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, মানে এই যে একটা কারেক্ট সিটিজেন, একটা যে রেসপন্সিবল সিটিজেন, সেটা কিন্তু সেই শৈশব থেকেই তার নির্মিতিটা শুরু হয়। সেটা শুধু সেখানে বাংলা, ইংরেজি, লাইফ সায়েন্স এটসেট্রা পড়া প্রধান নয়, সেখানে একটা মানুষ তৈরি করবার এই পদ্ধতিটা স্কুল থেকেই শুরু হয়। এখন এখানে কোথায় কে কতটা পিছিয়ে আছে তার কোনো ইয়ার্ড স্টিক নেই বাই হুইচ ইউ ক্যান মেজার দেয়ার ডেভেলপমেন্ট এন্ড এটসেট্রা। সো ইফ ইউ ওয়ান্ট টু ফিক্স এ ইয়ার্ড স্টিক, আপনি এটা দণ্ড যদি তৈরি করতে চান যেটা দিয়ে মেজার করা যাবে, আগে সেটা কতটা সায়েন্টিফিক সেটা খুঁজে বার করতে হবে। আমরা বিজ্ঞান খুঁজলে হবে না, বিজ্ঞান খুঁজতে হবে শিক্ষামন্ত্রী নিজের। ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে উনি দেখতে হবে যে থ্রির ছেলের যে ছেলে বা মেয়েটা পড়ছে বা 4-এ যে ছেলে মেয়েটা পড়ছে, খুব স্বাভাবিকভাবেই তার 3 বা 4-এর জ্ঞান নেই, এটা ধরেই নিতে হবে আমাদের। এবং এটার একটি আকাট্য প্রমাণ হচ্ছে এটা, আপনি দেখতে পান একটু যারা উচ্চবিত্ত তারা কোনোভাবেই আর সরকারি স্কুলে পাঠাচ্ছে না তাদের সন্তানদের, তারা একটা প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিচ্ছে। আর ত্রিপুরাতে তো এটা সাংঘাতিকভাবে আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও সেটা ছেয়ে গেছে। তার মানেটা কি? সে মানে অভিভাবক বিশ্বাস করতে পারছে না যে আমি আমার সন্তানটিকে ওখানে পড়ানো হবে, তাহলে হু ইজ রেসপন্সিবল? দ্য টিচার। সরাসরি শিক্ষকদের উপর নালিশটা চলে যাচ্ছে যে আপনারা পড়াতে পারছেন না, এর জন্য আমি একটা অন্য স্কুলে দেবো যেখানে পড়াশোনার প্রতি অধিক নজর নেওয়া হয়। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে যান, আপনি দেখবেন যে শিক্ষক শিক্ষিকাদেরও অনেক, যেটা উনি বলছিলেন যে শিক্ষক শিক্ষিকাদের অনেক চাওয়া পাওয়া, অনেক কিছুর লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়, কিন্তু অনেক ধরনের প্রেশার ওদের উপরেও আছে। এই ব্যাপারগুলিকে আগে মিটিয়ে নিতে হবে। এবার 4-এর ছেলেটা 4-এর মতো করে পড়াশোনা করতে পেরেছে কিনা, এর জন্য সরকার কতটা রেসপন্সিবল, ইনফ্রাস্ট্রাকচার কতটা রেসপন্সিবল, পরিবেশ কতটা রেসপন্সিবল, এবং শিক্ষক শিক্ষিকা যাদেরকে বেতন দিয়ে ওই স্কুলে রাখা হয়েছে তারা কতটা রেসপন্সিবল, সেটা আগে বুঝে নিতে হবে। এখন আপনি কি করবেন সেটা, আলটিমেটলি হোয়াট উইল বি ইউর ডিসিশন? ছেলেটা 4-এর জ্ঞান নেই, আপনি কি তাকে টুতে নামিয়ে দেবেন? ইজ ইট পসিবল? সেটা তো করতে পারবেন না। তাহলে কী করবেন? এক্সট্রা ক্লাস নিতে বলবেন আপনি, বা এমনি অন্য কোনো ব্যবস্থা নিতে বলবেন? সেটা কতটা সম্ভব? মানে আপনি কতজন শিক্ষক, এমনি বহু স্কুল আছে শহরের উপরে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই। আপনি মানে আবার কোনো স্কুলে আপনি জট বেঁধে 15 জন বিজ্ঞানের শিক্ষক বসে আছে, কোনো স্কুলে বাংলার হয়তো কোনো শিক্ষক নেই, অন্য স্কুলে সেখানে বসে আছে। আমি আপনাকে বলছি যে একটা ছাত্রকে আপনি তার মানে সেই তার ইন্টেলিজেন্ট কোশেন্ট যদি তার মাপতে হয়, আইকিউ স্ট্যান্ডার্ড যদি আপনি মাপতে হয়, আপনি তো মেইনলি আপনার পড়াশোনাটার একটা আউটপুট ধরে নিতে হবে। যে আপনি পরীক্ষার যে আমাদের যে পদ্ধতিটা, সেটা দিয়ে কিন্তু কোনো কিছু মাপা যায় না। একটা ছেলে একটি বছর বা 1 বছরে কতখানি পড়াশোনা করলো, সেটা একটি পরীক্ষার মাধ্যমে এভাবে স্থির হতে পারে না আর কি। কেমন? তো আপনি এই যে ব্যবস্থাটা নিচ্ছেন যে 3 দিন বা 4 দিন করে একটা ট্রেনিং দিয়ে বা একটা করে পরীক্ষা নিয়ে আপনি বুঝে যাবেন একটা 5-এর ছাত্র 5-এর মতো করে তার জ্ঞানগম্যি আছে কি না, সেটা কোয়াইট ইম্পসিবল। এটা একটা সুপারফিশিয়াল মানে এক্সপেরিমেন্ট হতে পারে। এটা করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা আগামী দিনের পক্ষে খুব ক্ষতিকর হবে। কারণ আমরা জানি যে এর আগের যে গভর্নমেন্ট, ইউপিএ গভর্নমেন্টটা ছিল, সেই সময় আপনার একটা দীর্ঘ সময় ধরে আপনার পরীক্ষা পদ্ধতিটাই বাতিল করে দেওয়া হয়েছিল। তো আপনি যে ছেলেটা, আমাদের যে সিস্টেম, যেখানে মানে খুব নগ্নভাবে যদি বলতে হয় যে ভাত খাওয়াবার লোভ দেখিয়ে স্কুলে নিয়ে যেতে হচ্ছে এবং প্রতি বছর ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, সেটা খুব হাস্যকর কিন্তু সারা পৃথিবীর কাছে। যে আপনার সন্তানকে আমরা ভাত খাওয়াবো বললে সে পড়াশোনা করতে যাচ্ছে, নাহলে সে পড়াশোনা করতে যাবে না। দিস ইজ আওয়ার সোশ্যাল কনসাসনেস অ্যাজ এ হোল। এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আপনার ছেলেটা ওখানে যাচ্ছে, গিয়েও সে কাট মেরে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, ড্রপ আউট হচ্ছে। এবং রেগুলার ড্রপ আউট প্রতি স্কুলে আপনি যদি মেজার করেন, আপনি দেখতে পাবেন যে কী কারণে হচ্ছে। সেটা আমাদের সামাজিক দারিদ্র্য, সামাজিক স্কুলের বাইরে যে সমাজটা ছড়িয়ে আছে, যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসছে, ওরা ওখানে সত্যিকারের অর্থেই পড়াশোনাটার গ্রুমিং হচ্ছে কিনা, সেই পরিবেশটা সরকার দিতে পেরেছে কিনা সারাউন্ডিংসের মধ্যে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, ও যখন চলে এলো স্কুলের মধ্যে, যখন সেখানে চলে এলো স্কুলের মধ্যে, স্কুল তাকে অ্যাট্রাক্ট করে রাখবার জন্য 6টা বা 7টা বা 8টা ক্লাস ওকে বেঁধে রাখবার জন্য স্কুলে আপনি নানা রকম মানে পড়াশোনার বাইরেও এমনি কিছু উৎসাহব্যঞ্জক কিছু থাকতে হবে, যেটা ওকে স্কুলের মধ্যে বেঁধে রাখবে এবং পড়াশোনায় ক্রমে ক্রমে উৎসাহিত করবে। সবাই তো আর বিদ্যাসাগর নয় যে ল্যাম্পপোস্টের নিচে বসেও পড়াশোনা করবে গভীর রাত্রে, সেটা সম্ভব নয়। সেটা থিওরিটিক্যালি বলা যেতে পারে একজন বিদ্যাসাগরের গল্প বা একজন ভূদেব মুখোপাধ্যায়ের গল্প, কিন্তু
অ্যাজ এ হোল 100 জনের মধ্যে 100 জন সেটা করবে না। এর জন্য আপনার স্কুলে সেই পরিবেশটা দরকার, যেই পরিবেশটা সেখানে ভেংচি কেটে কথা বলবেন না দিদিমণি, মাস্টারমশাই থাপ্পড় মেরে কথায় কথায় গাল ফাটিয়ে দেবেন না, এবং সেই ভালোবাসার পরিবেশটা এবং ওকে বেঁধে রাখবার জন্য নানা রকমভাবে শিক্ষামূলক জিনিস দিয়ে আপনি ভাত খাওয়াবার কথা বলে এইভাবে, এটা আমার কোনো কালেও মনে হয়নি যে এটা খুব একটা সায়েন্টিফিক প্রসেস। আপনি বিজ্ঞানের কথা বললেন বলে বারে বারে আমি বিজ্ঞানের বিষয়টা আনছি, যে কোথাও বিজ্ঞান নেই। আমরা এই শব্দটা খুব ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক এই দুটো শব্দ আমরা ইদানিং খুব অহরহ ব্যবহার করছি, কিন্তু আপনি আমাদের সমাজ ব্যবস্থার কোথাও না পাবেন কোনো বৈজ্ঞানিক কোনো কিছু, না পাবেন ঐতিহাসিক কোনো কিছু। ঐতিহাসিক মানে হচ্ছে একটা বিশাল ব্যাপার বলে দেখানো। তেমনি করে এই কাজগুলিকে আপনি জোর করে না ঐতিহাসিক বলে দেখাতে পারবেন, না বৈজ্ঞানিক বলে দেখাতে পারবেন। আপনি যেটা দেখাতে পারবেন সেটা হচ্ছে একটা প্রচেষ্টা শুরু হয়েছে, নতুন দিশা। অবশ্যই প্রত্যেক সরকার এসে একটা না করে একটা দিশা দেখান, যেমনি করে কপিল সিবাল সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার পরীক্ষা পদ্ধতি তুলে দিয়েছিল। 1 থেকে ক্লাস 8 পর্যন্ত উনি কোনো পরীক্ষায় বসছেন, একটা ছেলে ভাত খাচ্ছে স্কুলে এসে, গল্পগুজব মারছে, খেলছে, আড্ডা দিচ্ছে, মাস্টারমশাইরাও কমন রুমে বসে আড্ডা মারছেন, মাঝে মাঝে ক্লাসে গিয়ে এটা পড়ো এটা পড়ো এটা পড়ো বলছেন। পরীক্ষা এমনি একটা চাপ, যার মধ্যে না থাকলে পরে আপনি নিংড়ে কোনো কিছু বের করতে পারবেন না। আর আমাদের ব্যবস্থায় তো অবশ্যম্ভাবী সেটা। আজকে ইউরোপিয়ান সোসাইটিতে সেটা সম্ভব যে পরীক্ষা না দিয়েও একটা জায়গা অবধি ওরা পড়াশোনার ব্যাপারটা কনসাসনেসটা ওই জায়গায় নিয়ে গেছেন, যিনি শিক্ষক বা শিক্ষিকা তা সত্ত্বেও ক্লাস নেবেন, তা সত্ত্বেও ছেলেটিকে ঋদ্ধ করবেন, তা সত্ত্বেও ছেলেটিকে যাতে মানে 8-এর ছেলেকে 8-এর উপযোগী করে গড়ে তুলবেন। এখানে কিন্তু হবে না, পরীক্ষা নেই। আর পরীক্ষা থাকা মানে কিন্তু মাস্টার মশাইরাও নিজেদেরকে মানে প্রস্তুত করছেন, একটা ওরাও কিন্তু একটা হোমওয়ার্ক করে আসছেন, একটা পরীক্ষার জন্য ক্লাসে কী কী পড়াতে হবে সেটার জন্য হোমওয়ার্ক করে আসছেন, সেটা কি করে মানে উপস্থাপিত করতে হবে ছাত্রদের সামনে সেই সম্পর্কে নিজস্ব একটা পরিকল্পনা করছেন। এবং পরীক্ষার খাতা দেখার সময় যথেষ্ট পড়াশোনা করে খাতা দেখেন, কিন্তু এই টোটাল সিস্টেমটা যদি আপনি তুলে দেন, একদিকে যেমন ছাত্ররা ফাঁকি দেবে, একদিকে মাস্টারমশাইরা ফাঁকি দেবে। এইবার আপনি ক্লাস 8 থেকে 9-এ ওঠার পর একটা 9-এর ছেলে যদি ফটোসিনথেসিস কি, সালোক সংশ্লেষ কি, সেটা কোনোদিন শব্দটাই শোনেনি, হাঁ করে যেন হন্ডুরাস বা কিছু একটা হন্ডুরুর মার্কা শব্দ শুনেছে এমনি করে হাঁ করে আপনার দিকে তাকিয়ে থাকে, সেটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটাই স্বাভাবিক। কারণ আপনি এত দীর্ঘ সময় তাকে পরীক্ষার বাইরে রেখেছেন, ফলে ও বইয়ের ধারে কাছেও ঘেঁষেনি, সে একের পর এক পরীক্ষা পাস করে গেছে। এবং মাস্টারমশাই দিদিমণিরাও যথাবিহিতভাবে উলবুনে এবং আড্ডা মেরে ওই আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথাবার্তা বলে সময় কাটিয়ে দিয়েছে। এইবার আপনি মাপতে গেছেন, এত বছর পর হঠাৎ করে মনে হয়েছে আমি নতুন দিশাতে গিয়ে এদের স্তরটা মাপবো। স্তরে তো নেই ওরা, কোনো না কোনো সরকার এই জায়গাটাকে নামিয়ে দিয়ে গেছে একদম নিচে। আপনি মেপে কি করবেন? আমরা তো এমনি দিয়ে বলছি নেই। এবার প্রশ্ন হচ্ছে এর পাল্টা ব্যবস্থার আপনি কী নেবেন? সেই ব্যবস্থাটা নেওয়ার কিছু আপনার হাতে নেই কিন্তু, কারণ আপনি যেই মাস্টারমশাইকে 3টি বা 4টে ক্লাস 45 মিনিটস করে একটা ক্লাস, সেই অনুযায়ী হয়তো 120 মিনিট বা 130 মিনিট ক্লাস করতে বললে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন, উনি বলছেন যে ক্লাস করবো না, এর বাইরে আমি 3টার বেশি বা 4টার বেশি আমি ক্লাস করবো না। সেই জায়গার মধ্যে আপনি এক্সট্রা ক্লাস ওকে যদি দেন, এক্সট্রা বার্ডেন যদি ওকে দেন, এটা তো আর প্রাইভেট স্কুল নয় যে 6,000 টাকা বেতন দিয়ে সারাদিন পরিশ্রম করিয়ে ছাড়বেন। এদের নিজস্ব নানা রকম ব্যাপার ট্যাপার আছে, ইউনিয়ন আছে, সমিতি আছে, বহু ভেজালের সম্ভাবনা রয়েছে। তো এইভাবে শুরু মানে রতনলাল নাথ মহোদয় অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ, জ্ঞানী মানুষ, এবং উনি যে কোনো ব্যাপারকে ফেলে রাখেন না, এটার তল অবধি খুঁটিয়ে দেখতে চান, চেষ্টা করেন। ফলে এবং ভেরি ডাইনামিক হওয়ার কারণে উনি প্রথম স্তরে এসে এইভাবে এগোবার চেষ্টা করেছেন। এটা খুব প্রেইজওয়ার্দি, আমি প্রশংসা করছি, কিন্তু ফল কতটুকু পাওয়া যাবে সেটা সময় বলবে। আমার যেটা মনে হচ্ছে যে এর আগেও বোধহয় কিছু হোমওয়ার্ক করার প্রয়োজন ছিল, যেগুলি করা হয়নি, একটু তাড়াহুড়োতে হয়ে যাচ্ছে ব্যাপারটা। একদম একটা খুব ইম্পর্টেন্ট কথা সানিদা বললেন, যে খুব তাড়াহুড়োতে অথবা করা হচ্ছে, যে ফ্রেমওয়ার্ক যেটা করার কথা বা যেটা ওয়ার্কশপ করার কথা, আমি আলোচনা শুরুতে বলেছিলাম যারা শিক্ষক রয়েছেন, যারা এই ইভ্যালুয়েশন পরীক্ষাগুলি নেবেন, তাদের পরীক্ষা বা ট্রেনিং কিন্তু 1 ঘন্টা করে নেওয়া হয়েছে। সুতরাং এরা এই ট্রেনিং নিতে গিয়ে কতটুকু সাকসেস হবে, কতটুকু ডিটেক্ট করতে পারবে যে শিক্ষার্থীদের আইকিউ কত বা তাদের কতটুকু মানে কম্পিটেন্সি হয়েছে এই ক্লাসে পড়ার জন্য, বা কতটুকু গ্যাপ রয়েছে, ল্যাচেস রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। আমি আমাদের অনুষ্ঠান প্রায় কাছাকাছি শেষের কাছাকাছি, আমি বিশ্বজিৎদার কাছে, তো বিশ্বজিৎ যেটা আপনি বলছিলেন ইমপ্লিমেন্টেশনের কথা বলছিলেন, ইমপ্লিমেন্টেশন যেটা এখন যারা ট্রেনিং দিয়ে বলা হচ্ছে, যারা ইংলিশ ক্লাস নেবে বা ক্লাস 5 থেকে বা 6 থেকে 8 পর্যন্ত যে টিচারকে নেবে, ওনাকে বলা হচ্ছে যে আপনি ইংলিশ ক্লাসে গিয়ে ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশের বেঙ্গলি মিনিং করতে পারবেন না। ট্রেনিংটা সানিদা রাইটলি একটা জায়গায় পয়েন্টেড আউট করেছে, যার জন্য আমি কথাটা বললাম। তো এই যে ইমপ্লিমেন্টেশন, এটা কত দূর, যেটা সানিদা একটা কোশ্চেন মার্ক দিয়েছে তাড়াহুড়া করা। আমারও প্রশ্ন হলো, যারা ট্রেনিং দিচ্ছেন, টিচাররা ট্রেনিং নিচ্ছেন, এদের আরও অনেক বেশি ট্রেন করা উচিত ছিল। এবং এই যে বলা, আমি একটা এক্সাম্পল দিলাম, ফর এন এক্সাম্পল, যে
ইংলিশ ক্লাসে গিয়ে বলছে যে তুমি সায়েন্সের টিচারকে বলছে তুমি ইংলিশে ক্লাস করবে, তোমার ইংরেজিতে কথা বলতে হবে, কোনো বাংলা মিনিং বা বাংলা বোঝাতে পারবে না। হয়তো বা শিক্ষক ওইভাবে বোঝাবে, যে ছাত্রটার জন্য এটা করা হচ্ছে সে কতটুকু নিতে পারবে। এটা হচ্ছে জানি না কে বলছেন সব কিছু। একটা জিনিস আমি এখানে বলতে চাই যেটা যে প্রসেসের মাধ্যমে যে জানার যে সিস্টেমটা, এই সিস্টেমটা এটা ভেরি সিম্পল সিস্টেম। আমি দেখেছি জিনিসটা একটু, এটা এমন কোনো মানে এটা 1 ঘন্টা ট্রেনিং ইজ মোর দ্যান এনাফ, ইভেন হাফ অ্যান আওয়ার ট্রেনিংও যথেষ্ট। এখানে শুধু একটা ফর্ম্যাটে ওরা দেখাবে স্টুডেন্টদেরকে তুমি এটা পড়তে পারছো কিনা, ও পড়তে পারলে ওকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে, পড়তে না পারলে একটু পেছনের দিকে আনবে। তো ওই জায়গা থেকে ওর একটা ডিটেকশন করা হবে। সিমিলারলি একটা অঙ্ক দিল, একটা মাইনাস দিল, মাইনাস থেকে ওকে করতে পারলো না, ওকে প্লাস দিল। তো প্লাস থেকে এবার ওকে দেখলো যে অক্ষরটা ও চিনে কিনা আদৌ, যে 1 2 3 4গুলো বা চিনে কিনা ও, এটা সিমিলারলি ও ভাগ করতে পারে কিনা। তো এগুলো একদম সিম্পল প্রসিডিউর। এটাতে মানে কীভাবে ওরা ডায়াগনোজ করবে এটা সিস্টেম রয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু আমার প্রশ্নটা এইখানে না। প্রশ্নটা হচ্ছে এটা দিয়ে একটা নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্ট তো করা যাবে অবশ্যই, কারণ এটা একদম সিম্পল সিস্টেম, একদম ভেরি সিম্পল সিস্টেম। ইংলিশ বলুন, বাংলা বলুন এবং ম্যাথমেটিক্স, এই 3টা সাবজেক্টের ব্যাপারে বলছি। কারণ হচ্ছে কি, বেঙ্গলিটা না জানলে বেঙ্গলি মিডিয়ামে যারা শিখছে পড়াশোনা করবে ও তো পড়তে পারবে না। আবার যিনি ইংলিশ মিডিয়ামে পড়ছেন ও যদি ইংলিশেই যদি কাঁচা থাকে তাহলে পড়বে না। আর ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স না জানলে কিছু করা মুশকিল হয়ে যায়। তো আমি ওনার সাথে এটাতে ঠিকই আছে যে ওনার ইনিশিয়েটিভটা প্রেজ ওয়ার্থি বেসিক্যালি এই জায়গাটাতে। এবং টিচিং লার্নিংয়ের বিরাট গ্যাপ আছে, এটা তো আমি বললামই আমার প্রথম পার্টটাতেই, এবং এটা অ্যাকসেপ্টেবল, এটা সব জায়গাতেই এটা অ্যাকসেপ্টেবল। কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা আমার যে লিমিটেড ম্যান পাওয়ার রয়েছে, এটা কোশ্চেনটা হচ্ছে একটা হচ্ছে কি আমাদের যে ম্যান পাওয়ার রয়ে গেছে, যারা টিচিং ফ্যাকাল্টি রয়েছে, এই টিচিং ফ্যাকাল্টি ওরা কতটা কমিটেড টু ডেলিভার, ফার্স্ট পয়েন্ট। ওদেরও বিভিন্ন রকমের ডিমান্ড আছে যেগুলো আমি প্রথম বলছিলাম, ওদের কতটা কমিটেড। একটা হচ্ছে কি সোশ্যাল কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস মনে করি যে এই যে টিচার যারা শিখছে না, ধরুন আজকে যেটা রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, যারা স্কুল এডুকেশনের সাথে যুক্ত আছেন দেখবেন আপনারা একটা লার্জ সেকশন অফ স্টুডেন্ট অনেক পেছনে আছে, কিন্তু পারছে না। কারণ হচ্ছে কি ওই ডেফিসিয়েন্সি রয়ে গেছে ওর। একটা হচ্ছে কি আপনার পাস ফেল প্রথা তুলে দেওয়া একদম শেষ হয়ে যাচ্ছে। ও পড়াশোনা, যেটা উনিও বলছিলেন যে পাস ফেল প্রথা তুলে দেওয়াতে ওরা পড়াশোনার প্রতি ওদের কোনো রকম ওদের চেকিং নেই, চেক অ্যান্ড ব্যালেন্স কিছু নেই, ও কিছুই পড়ছে না। তো এটাতে গিয়ে আলটিমেটলি কি হচ্ছে, ও পেছনে আছে। তো আমি এটাকে এইভাবে নেব যে এটা একটা ইনিশিয়েটিভ, একটা অনেস্ট ইনিশিয়েটিভ গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে। আমি বলবো বিশেষ করে আমাদের এই যে একটা কিছু চেষ্টা করে দেখছে ওরা কিছু করা যায় কিনা। কিন্তু আমি এদিকে আবার অবশ্যই বলবো খুব হারিডলি কিছু না করে জিনিসটাকে বুঝে শুনে করার জন্য, আবার একটা সেকশন, স্মল সেকশনকে করতে গিয়ে এটার জন্য স্পেশালি কীভাবে করা হবে, আদার ট্রেনিং, স্পেশাল কোচিং, স্পেশাল ক্লাসেস নেওয়া হবে না কি হবে, এটা একটু দেখার ব্যাপার আছে। তবে একটা তো কথা ঠিক যে আমরা তো এই যে ট্রেনিংগুলো এখন যখন এনসিইআরটি কি রিসোর্স পারসন তৈরি করে বলুন, ক্লাসরুমে কিভাবে ট্রেনিং করা যায়, এই জায়গাটাতে তো এটা তো একটা তো অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, যেটাতে অলমোস্ট এলিমেন্টারি লেভেলে এতজন টিচারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কন্টিনিউয়াস একটা ফোর্স কিন্তু কাজ করছে। সেটার সঙ্গে আমার মনে হয়, দেখুন আমরা সবাই, আমি যে এখানে এসেছি আমারও কিছু একটা উদ্দেশ্য আছে, যাতে আমার কথাবার্তায় যদি সোসাইটির কিছু লাভ হয় তাহলে আমি এটা বলার জন্য এখানে আছি। সোসাইটিতে যদি যেটা ভালো মনে হচ্ছে আমার কাছে, এটার আমি যেমন এই যে ইনিশিয়েটিভটাকে আমি স্বাগত জানাই এই কারণে, কারণ আমি এরকম ইনিশিয়েটিভ আমি দেখিনি। তো এই ইনিশিয়েটিভটা স্বাগত, তবে এটা ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখে শুনে করার ব্যাপার আছে। আমার লিমিটেড ম্যান পাওয়ারকে জেনে শুনে আমার করার দরকার আছে। এবং সেই সঙ্গে আমি এটাও বলবো, যারা আমাদের এইটার প্রসেসের সাথে যারা যুক্ত আছেন সবাইকে, আপনারা এটা একটা ভেরি সুন্দর একটা স্কোপ পেয়েছেন, বিশেষ করে যাতে একটা স্টুডেন্টদেরকে একটা শেখানো, যারা বিশেষ করে পিছিয়ে আছে ওদেরকে পার্সোনাল কেয়ার দিই, যেটা আমাদের অনেক ছোটোবেলায় এটা আমরা দেখতাম যে টিচাররা পার্সোনাল কেয়ার দিত, বাড়িও যেত এই ধরনের। এটা তো এখন আর এটা প্র্যাকটিক্যালি না, কিন্তু এটা একটা আমি বলবো যে এটা একটা স্কোপ এসছে। ওনারা যদি কমিটমেন্ট সহকারে করতে পারেন, এটা একটা বড় সোসাইটির জন্য একটা বড় কাজ হবে। পিছিয়ে পড়া ওই ধরনের যারা পিছিয়ে আছে, 8 স্ট্যান্ডার্ডে আছে, 6 স্ট্যান্ডার্ড, 7 স্ট্যান্ডার্ডে বা 4 স্ট্যান্ডার্ডে পড়ে আছে, ওদেরকে যদি শিক্ষিত করে একটু তুলে আনা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু সোসাইটির জন্য একটা বিরাট বড় কাজ। কিন্তু এটা ওই যে ছেলেটা উঠে আসবে, ও কিন্তু সারা জীবন ধরে মনে রাখবে যে আমাকে এই দিদিমণি, এই স্যার আমাকে উঠে এনেছিলেন, আমার জন্য এইরকম করেছেন। সুতরাং ওই জায়গাটাতেই বলবো। আর আরেকটা যেটা এখানে, যেমন ধরুন
বুকসের ব্যাপারে হয়তো আমার মনে হয় যেটা আমি বলতে চাইছিলাম যে সবাইকে ইনভলভ করে নেওয়া। দেখুন বুক সেলিংয়েরও একটা বড় একটা সেকশন রয়ে গেছে, অনেক বিজনেসম্যান আছে ওনাদের রয়ে গেছে গ্রিভেন্স, স্বাভাবিকভাবেই থাকবে এটা, এবং সেই সঙ্গে এটা হারিডলি করতে গিয়ে ওদেরও লস হচ্ছে এটা। সুতরাং এটাও একটা কারণ ওদেরকে কীভাবে ইনভলভ করা যায়। আর একটা জিনিস আমি অবশ্যই বলবো, আমাদের স্কুলগুলোতে এই এনসিইআরটি বুকসের সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো লাইব্রেরি দরকার, এগুলো খুব দেরি করলে চলবে না, এবং বড়সড় লাইব্রেরিতে কিন্তু বুকস দরকার কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুলে আমি অবশ্যই সাজেস্ট করব। কারণ সত্যি কথা বলতে কি এই সিস্টেমের ভেতরে যদি কেউ যদি নেমে আসে তারপরে যদি একটু গিয়ে যদি ছেড়ে দেয়, এটার মতো খারাপ খুব বাজে হয়ে যাবে এই জিনিসটা। তো এই জায়গাটাতে আমি এটার সঙ্গে সঙ্গে বলবো, এই যে টিচার্সদের আদার অ্যাক্টিভিটিতে এনগেজ করার যে একটা টেন্ডেন্সি আমরা সবসময় দেখে থাকি, টিচার্সদের এই যে আমাদের কোঠারি কমিশন বলুন, হ্যাঁ, যে রকমের আমাদের রিকমেন্ডেশনগুলো ওনারা করে গেছেন না, এই রিকমেন্ডেশনগুলোতে আমাদের মনে হয় যে এগুলো দেখার দরকার আছে আমাদের। হ্যাঁ, এগুলো আমাদের দেখার দরকার আছে যে এগুলো ওনারা বুঝে শুনে করেছেন, এগুলোর বেসিসেই কিন্তু সবগুলো উঠে আসছে। এবং সেই জায়গাতে অবশ্যই আমাদের এই যে হারিডলি না করে সবাইকে নিয়ে এবং সোসাইটিটাকে আমাদের, আমি মাঝখানে একটু বাধা দিচ্ছি, আমি বলছি যে ঠিক আছে, এই যে আপনি যে কথাগুলো বললেন সেটার সঙ্গে সম্পূর্ণ একমত আমি, আর আপনি একই রকম কথা বললাম প্রায়। কিন্তু আপনার কি মনে হয় না যে এই আমাদের সময়ে স্কুলগুলিতে লাইব্রেরি থাকতো, নানা রকম বই থাকতো? আজকে আমরা ইন ওয়ান হ্যান্ড সব জায়গায় বলে বেড়াচ্ছি যে বইয়ের পাঠক কমে যাচ্ছে। এই তো গতকালকে মাতৃভাষা দিবস গেল, এবং আস্তে আস্তে ছেলেমেয়েরা মোবাইলে, ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে বেশি মানে আকর্ষিত হয়ে যাচ্ছে। তো লাইব্রেরি কোথায় গেল স্কুল থেকে? এবং সেই লাইব্রেরিতে ভালো বই রাখা, আপনি মিড ডে মিল দিচ্ছেন ঠিক আছে, এতে হয়তো একটা দরিদ্র সেকশন ছেলেমেয়েরা খেতে পাচ্ছেন, ভালো, আরও বেশি মানে যদি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া যায় সেটা তো আমরা মোস্ট ওয়েলকাম, সেটা স্বাগত জানাবো। কিন্তু কথা হচ্ছে যে স্কুলে আপনি যুদ্ধক্ষেত্রে আপনি সমরাস্ত্রই রাখতে হবে, মানে সেখানে আপনি স্কুলে আপনার ছাত্রকে আকর্ষিত করতে গেলে আপনি সিনেমা দেখে, আপনি 3 ঘন্টা একটা অমিতাভ বচ্চনের একটা সিনেমা দেখানো হবে স্কুলে, এবার স্কুলে বসে রইল একটা ছাত্র 10টা থেকে 5টা, এটাকে আপনি অ্যাটেন্ডেন্স বলতে পারেন না। কিন্তু খাবার লোভে যে ছেলেটা আসছে সেটাকে আপনি অ্যাটেন্ডেন্স বলতে পারেন না। এটা একটা ফলস, আমাদের দেশে যেমন জিডিপি ফলস করে দেখাবার একটা প্রবণতা আছে, এটা হচ্ছে তেমনি আপনি লাইব্রেরিটাকে কালারফুল করছেন না কেন? বাচ্চাদের খেলবার জন্য আপনি অনেক ভালো স্কুলে, যে বিড়া স্কুল বা এই সমস্ত স্কুলে যেগুলি থাকে, ইচ্ছে করলেই আমাদের সরকার পারে, আপনি সেই নানা রকম খেলাধুলার উপকরণ বাচ্চাদের মতো করে, ক্লাস 1-এর বাচ্চার জন্য একরকম, 6-এর বাচ্চার জন্য একরকম, 9-10-এর বাচ্চার জন্য একরকম খেলাধুলার উপকরণ করছেন না কেন? আপনি নাচের ব্যবস্থা করছেন না কেন? এই দেখলাম চীনে স্কুলে মানে প্রথম 3টে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ড্যান্স শুরু হয়ে যাচ্ছে। আজকে আমাদের ছোটবেলায় যেমন আদিগন্ত মাঠ ছিল, মানে দৌড়াদৌড়ি করবার জায়গা ছিল, এখন বাচ্চাদের স্বাস্থ্যই তো ভালো থাকছে না, কারণ সেখানে যদি এই যে 15 মিনিট ওখানে ড্যান্স করছে সবাই মিলে, মানে ওর একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, and gradually he is getting an amusement, এটা ওর কাছে একটা অ্যামিউজমেন্ট, কিন্তু মিউজিক বাজছে, ও নাচছে, এটার আকর্ষণে সে স্কুলে আসুক, লাইব্রেরির আকর্ষণে সে স্কুলে আসুক, মানে সে নানা রকম খেলনা আছে সেটার আকর্ষণে সে স্কুলে আসুক। মোরওভার আমি আপনাকে বলছি, আপনি অবাক হবেন যে শহরের উপর অন্তত পক্ষে 50% স্কুলে ইউরিনাল, মানে ওমেন ইউরিনাল নেই আর কি, মেয়েদের জন্য টয়লেট নেই, যা আছে তাও তো খুব। এবং আমি বলছি যেগুলি বাইরের গুলির অবস্থা, মানে আগরতলার বাইরের অবস্থা আরও খারাপ। ডিস্ট্রিক্ট টাউনের মেইন যে স্কুলটা সেখানে হয়তো আছে, কিন্তু একটু সাইডে গেলেই 2 কিলোমিটার এদিকে গেলেই আপনার যে স্কুলগুলিতে টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এবার যেগুলি আছে সেগুলি নোংরা, কোনো সুইপার নেই, সেগুলি দেখাশোনা করে না, রাত্রেবেলা নাইট গার্ড থাকে না, কোনো স্কুলে নাইট গার্ডের কোনো ব্যবস্থা নেই, ফলে রাত্রেবেলা পাড়ার রকবাজ ছেলেরা মদফদ খেয়ে বোতল ভেঙে ফেলে দিয়ে এলো, সকালবেলা বাচ্চারা দেখতে পাচ্ছে মদের বোতল ছড়িয়ে আছে। আমাদের শিক্ষামন্ত্রীরও এই অভিজ্ঞতা হয়েছে, উনি একটা স্কুলে গিয়ে দেখতে পেয়েছেন। তো ঘটনা হচ্ছে এই যে ব্যাপারগুলিকে, এগুলি কিন্তু মাথায় রাখতে হবে। আপনি ওকে যদি সত্যিকারের একটা 3-র ছাত্রকে 3-র স্তরে নিয়ে যাবেন, 8-এর ছাত্রকে 8-এর স্তরে নিয়ে যাবেন, মানে একটা নাগরিক আগামী, যেটা আমি কথার প্রথমে বলেছিলাম যে নাগরিক তৈরি করবেন, তাহলে এই দিকটাও কিন্তু তার তৈরি করে দিতে হবে আপনার। আপনি যে বাচ্চাটা সারাদিন আপনি ইউরিনাল চেপে বসে রইল, আপনি জানেন না যে মানে ও একটা স্থায়ী ক্রনিক ইউটিআই এর পেশেন্ট হয়ে যাচ্ছে। আমাদের এই সোসাইটিতে একটা বিরাট অংশের ছাত্রী মানে ইউরিন ইনফেকশনের শিকার হয়ে যাচ্ছে আর কি, কারণ সে সকাল থেকে রাত্র পর্যন্ত সে তার ইউরিন চেপে বসতে হবে, কারণ স্কুলে সে কোথাও যাবার জায়গা পায় না, হেডমাস্টার মশাইয়ের কাছে চাবি থাকছে। এবার হেডমাস্টার মশাই থেকে চাবি এনে, মেয়েদের একটা স্বাভাবিক লজ্জাবোধ থাকে, ওরা যাবে না চাবি আনতে, বসে থাকছে, এই ভয়ে সে জল খাচ্ছে না।
যে স্কুলে গেলে তার ইউরিন পেতে পারে, এই বয়সে জল খাচ্ছে না, ফলে একটা এপিডেমিক ইউটিআই কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যেটার ফলাফল আগামী দিন খুব সাংঘাতিক হতে পারে। তো এইগুলি হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার। আপনি মানুষটাকে তৈরি করবার আগে, এই যে আপনি এখানে বসে টক শোটা পরিচালনা করছেন, এর জন্য আপনাকে একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়েছে, কিন্তু আপনি তার মাধ্যমে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এবং আমি আপনার কথাটা, বিশ্বজিৎ বাবুর কথাটা আজকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারটার মাধ্যমে। সেটা না দিয়ে আমি আপনাকে যতই চাপ দিই না কেন, আপনি কিন্তু সেই কোয়ালিটির টক শো বের করতে পারবেন না। আমি সেটাই বলছি। সো বিফোর ডুইং অল দিস থিংস, অনেক কিছু আমাদের করার আছে আর কি। আর বিশেষ করে ইউরিনালের কথা আমি বললাম, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এই টক শোটা যদি শিক্ষামন্ত্রী দেখে থাকেন, এখান থেকে আমরা সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব যে স্কুলগুলিতে আপনি ঘুরে ঘুরে অনেকটাই চেঞ্জ এনেছেন, আপনি এই জায়গাটাতেও দেখুন প্লিজ, কারণ এটা একটা সামাজিক রোগের সৃষ্টি হচ্ছে এটা থেকে আরও বেশি। মিড ডে মিল, নানা রকম চুরির গল্প শোনা যায়, কাগজ টাগজ খুললেই আমরা দেখতে পাই নানা রকম চুরির গল্প আছে, নানা রকম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ফ্যাসাদ আছে সেটা নিয়ে। একটা দু তিনজন শিক্ষকের লেগে থাকতে হয় একটা মিড ডে মিল কন্ট্রোল করার ব্যাপার নিয়ে, তার সঙ্গে আছে পাড়ার ছেলেদের জবরদস্তি, আমি মিড ডে মিল করবো, আমাকে দিতে হবে। এই সমস্ত ভেজাল স্কুলের সামলাবার কথা নয়। স্কুল থেকে এই বার্ডেনগুলিকে সরিয়ে দিন, দেখবেন স্কুলের মাস্টারমশাইরা অনেক বেশিভাবে পড়াশোনায় কনসেন্ট্রেট করবে এবং তারা ভালো ছাত্রের জন্ম দেবে। এবং এটা পসিবল, আমি বলছি এটা পসিবল, কারণ আমি জানি একটা স্কুল এটা করছে, এবং এটা ইজিলি পসিবল। এটা মানে টিচারদেরকে স্কোপ করে দিতে হবে, সোজা করতে হচ্ছে ডেলিভার করার জন্য ওদেরকে। একদম। দর্শক বন্ধুরা, আমাদের যেটা আলোচনা ছিল যে গুণগত শিক্ষা এবং সরকারি প্রয়াস, সেটা নিয়ে আমাদের প্যানেলিস্ট আলোচনা করলেন, বিস্তারিত আলোচনা হলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এবং যেটা আমাদের প্যানেলিস্টরা বললেন, একটা শুভ উদ্যোগ, কিন্তু সেই উদ্যোগকে সফল করতে গেলে এটা যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং আদার যে সার্কামটেন্সেস রয়েছে, আদার যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি রয়েছে, সেগুলোর দিকেও শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী নজর দেওয়া দরকার, যাতে করে রাজ্যের কোয়ালিটি এডুকেশনের যে যদি কথার কথা না হয়ে প্রকৃত অর্থে যাতে কোয়ালিটি এডুকেশন হয়, এবং কোয়ালিটি এডুকেশন যদি বিকাশ হয়, আমাদের রাজ্য আগামী কয়েক বছরে অনেকটা এগিয়ে যাবে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দেবে। সেটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা থাকবে, প্রত্যাশা থাকবে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রীর কাছে। আমার একটা শুধু থাকবে যে রিওয়ার্ড এবং পানিশমেন্ট সরকারি দপ্তরগুলোতে এগুলো অবশ্যই চালু করে, যদি এই ধরনের প্রোগ্রাম সাকসেস করতে হয়। একদম, সেটা কাজের মূল্যায়ন হিসেবে রিওয়ার্ড বা কাজের গাফিলতি হিসেবে পানিশমেন্টের ব্যবস্থা আমাদের বিশ্বজিৎ বললেন, সেটাও থাকা অবশ্যই দরকার। খুব যুক্তিযুক্ত কথা বললেন। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।